অ্যাজ এ বার্সেলোনা ফ্যান এই যে ট্রান্সফার উইন্ডোর লাস্টের এই মুহূর্তটা খুব একটা সন্তোষজনক যাচ্ছে এটা বলা যাবে না, বিকজ অমুক প্লেয়ার ক্লাবে আসবে, তমুক প্লেয়ার ক্লাব থেকে যাবে, এরকম নিউজই কিন্তু চারপাশে ঘুরপাক খাচ্ছে। মানে কোনো লাইক কংক্রিট কোনো নিউজ আসলে আমাদের কাছে আসতেছে না। বাট গতকালকে রাতে যখন দেখলাম যে জাভি হার্নান্ডেজ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড কোচ অফ নেদারল্যান্ডস ফুটবল টিম, ন্যাশনাল ফুটবল টিম, তখন আসলে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগলো, বিকজ জাভি হ্যাজ পটেনশিয়াল। যখন বার্সেলোনাতে ছিল হয়তো বার্সেলোনার টেনিওটা তার জন্য খুব একটা, আমি বলবো না যে সন্তোষজনক ছিল। ইভেন আমরা ফ্যান্সরাও একটা পর্যায়ে গিয়ে জাভিকে আর বার্সেলোনা ডাগ আউটে দেখতে চাচ্ছিলাম না। বাট যদি আমরা রিয়েলিটি চেক করি তাহলে দেখবো যে জাভির সময়ে লেভানডস্কি ছাড়া কোনো বড় মাপের খেলোয়াড় কিন্তু আমরা সাইন করতে পারি না। এটা আমাদের ম্যানেজমেন্টের ব্যর্থতা, আবার ম্যানেজমেন্টের আবার হাত শিকল দিয়ে বাঁধা ছিল আমি বলবো যে, কারণ আমাদের ওই যে কি বলে 1:1 ফেয়ার প্লে রুল, যেটা লা লিগার যে ফেয়ার প্লে রুলস, এটাতে আমরা ফিরে আসতে পারি না ওই সময়, তো সাইনিংও করতে পারি না। স্টিল জাভি কিন্তু ক্রিস্টেনসেন আর আরাহো, যাকে এই মুহূর্তে আমার মনে হয় যে বার্সেলোনা ফ্যান্স ম্যাক্সিমামরাই এই দুজনের কাউকে আসলে দলে যাচ্ছে না। আরাহো তো অলরেডি লিভারপুলে চলে গেছে একটা 1 বছর লোন ডিলে। আবার ক্রিস্টেনসেন লাস্ট সিজনও পুরোপুরি ইনজুর্ড ছিল, এই সিজনে তাকে আবার কন্ট্রাক্ট রিনিউ করা হয়েছে, যেটা অনেকের কাছে আসলে ভালো লাগে নাই। স্টিল এই দুজন সেন্টার ব্যাককে দিয়েও কুন্ডে আর বালদেও ফর্ম ডাউন হয়ে গেছে গত সিজন থেকে। কুন্ডেও গত সিজনে ফর্ম খারাপ ছিল। এই চারটা মানুষকে দিয়ে এই ব্যাকলাইন নিয়ে বার্সেলোনাকে জাভি কিন্তু লা লিগা টাইটেল জিতাতে সফল হয়েছিল। সো আমি আসলে এটা কোনোভাবে বলতে পারবো না যে জাভি ওয়াজ এ আনসাকসেসফুল ম্যানেজার এট বার্সেলোনা, বাট হয়তোবা তার কপালটাই খারাপ ছিল আর কি। মানে ওইভাবে আসলে ফ্লারিশ করতে পারিনি যতটুকু আমরা এক্সপেক্ট করছিলাম। বাট নেদারল্যান্ডস ফুটবল টিমে জাভি হার্নান্ডেজের মতো একজন ইয়াং, একজন পজিশনাল বেসড, যার আপনার কি বলবো ম্যানেজমেন্টের হাতে করে অথবা কোচিং এর হাতে করে কিন্তু পেপ গার্দিওলার থেকেই শিখা, এটা বলাই বাহুল্য, বিকজ পেপ গার্দিওলার আন্ডারে ফুটবল খেলছে জাভি হার্নান্ডেজ বার্সেলোনাতে। এন্ড পেপ গার্দিওলা হচ্ছে ইয়োহান ক্রুইফের ফিলোসফিতে বিশ্বাস করে। এই যে আমরা মডার্ন ফুটবল দেখতেছি, এই মডার্ন ফুটবলের যেই রেভলিউশন, এটা কিন্তু ইয়োহান ক্রুইফের হাত ধরে আসছে। এন্ড ইয়োহান ক্রুইফ ইজ এ ডাচম্যান। ইয়োহান ক্রুইফ বার্সেলোনাকে ম্যানেজ করছে, বার্সেলোনার প্লেয়ার ছিল। ইয়োহান ক্রুইফের শিষ্য হচ্ছে পেপ গার্দিওলা, এন্ড পেপ গার্দিওলার শিষ্য হচ্ছে জাভি হার্নান্ডেজ। সো আপনি কানেকশনটা দেখতেছেন। সো ইটস এ গুড নিউজ ফর আস, ফর এনি কুলেস। সো আমার মনে হয় যে এবার ডাচ ন্যাশনাল ফুটবল টিম ওয়ার্ল্ড কাপের মতো স্টেজ গুলো অথবা ন্যাশনাল ফুটবলের যেই কম্পিটিশন গুলো আছে, স্পেশালি ইউরো, এইসব কম্পিটিশনে ভালো করলে করার একটা চান্স আছে, যেহেতু জাবির মতো একজন ইয়াং কোচকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এর আগে শোনা যাচ্ছিল যে রবার্টো মার্টিনেজকে হয়তোবা কোচ হিসেবে নিয়োগ দিতে পারে। আই ওয়াজ লাইক, ভাই এই একটা ম্যানেজার বেলজিয়ামের গোল্ডেন যেই জেনারেশন ছিল, এই জেনারেশনকে খেয়ে দিল। এরপরে পর্তুগালের কোচ হয়ে আসলো। এবার ওয়ার্ল্ড কাপ পর্তুগাল অবস্থা দেখছেন, বেস্ট একটা মিডফিল্ড নিয়ে গেছে, তারপরেও পর্তুগাল মারা গেছে এই রবার্টো মার্টিনেজের আন্ডারে। আবার যদি নেদারল্যান্ডস এর কোচ হিসেবে অ্যাপয়েন্ট করা হতো রবার্টো মার্টিনেজকে 2030 সালে, 2030 সালে শিওরলি নেদারল্যান্ডস সবার আগে মারা যেত এই রবার্টো মার্টিনেজের আন্ডারে। তো এদিক দিয়ে আমি অনেক বেশি কি বলবো স্যাটিসফাইড যে ভাই রবার্টো মার্টিনেজ অ্যাটলিস্ট নেদারল্যান্ডস এর কোচ হয় না। এন্ড নেদারল্যান্ডস ফুটবল টিমকে কিন্তু আমার অনেক আগে থেকেই ভালো লাগে। লাইক 2010 সালে আমি যখন প্রথমবার ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখি, তখন ফাইনালে স্পেন জিতলে আমি কিন্তু নেদারল্যান্ডসকে সাপোর্ট করছিলাম, এটা মনে হয় আমি কোনো একটা ভিডিওতে বলছিলাম। সো ইয়েস, নেদারল্যান্ডের কোচ জাভি হার্নান্ডেজ হয়েছে, এটা নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। এখন ক্লাব ফুটবল কিন্তু অফিসিয়ালি 2026-27 সিজন গতকালকে থেকে শুরু হয়ে গেছে, যেখানে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পিএসজি আর অ্যাস্টন ভিলা। সবার এক্সপেকটেশন অনুযায়ী পিএসজি জিতে গেছে, এটাতে কোনো অবাক হওয়ার কিছু নেই। বাট ফার্স্ট হাফে যখন ইকুয়ালাইজারটা স্কোর করলো অ্যাস্টন ভিলা, তখন মনে হচ্ছিল যে না একটু ফাইট দিতে পারে। বাট স্টিল লুচো মাস্টার ক্লাস ভাই। লুচো গতকালকে কোনো স্ট্রাইকার চাই, জেনুইন কোনো স্ট্রাইকার ছাড়াই স্টার্টিং 11-এ দুয়েকে অ্যাজ এ ফলস নাইন নামাইছে। অন্যদিকে আক্লিওসকে চান্স দেওয়া হয়েছে মোনাকো থেকে, যাকে সাইন করা হয়েছে পিএসজিতে। আবার ওই দিক দিয়ে আপনার কাভারাজ খেলিয়া ছিল, যে একটা গোল স্কোর করছে। আমরা ওয়ার্ল্ড কাপের টাইমে হয়তো কাভারাজ খেলিয়া নামেও যে একজন আছে, কাভারডোনা যে একজন আছে, এটা হয়তো ভুলে গেছিলাম। বাট গতকালকে হি জাস্ট অ্যাগেইন রিমাইন্ডেড আস যে হি ইজ স্টিল দেয়ার। সো পরবর্তীতে সেকেন্ড হাফে অবশ্য ডেম্বেলেকে নামানো হয় এন্ড একটা গোল করে ম্যাচটা জিতে যায়। সো ইটস এ গুড স্টার্ট টু দ্য নিউ সিজন। এন্ড পিএসজি অ্যাজ এ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উইনার সুপার কাপও জিতে নিল অ্যাস্টন ভিলাকে হারিয়ে। এন্ড এটাতে সারপ্রাইজ হই না অ্যাকচুয়ালি। এখন ট্রান্সফারের ব্যাপারে যদি একটু কথা বলি, অলরেডি কিন্তু আর্সেনাল
ব্রুনো গুইমারেসকে সাইন করে ফেলছে। আর্সেনালের মিডফিল্ড কিন্তু এখন পুরোপুরি একদম প্যাক। আমি বলবো যে প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড, না আমি দ্য বেস্ট মিডফিল্ড বললেও ভুল করবো না আই গেস। এন্ড এবার যেহেতু প্রিমিয়ার লিগের আমি যদি একটা ছোটখাটো একটা প্রেডিকশন দিতে চাই, লাইক ম্যানচেস্টার সিটিতে যেহেতু এখন এনজো মারেস্কা ফার্স্ট সিজন কাটাবে, এই সিজনটা তার ফার্স্ট সিজন হতে আছে পেপ গার্দিওলার টেনিউরের পরে। সো আমার মনে হয় যে এবার আর্সেনালের কাছে সবচেয়ে বড় সুযোগ আছে যে ইপিএলটা আরেকবার ঘরে তুলে নেয়া। এটা বিকজ ওই লিভারপুলের কোচও কিন্তু নতুন, লিভারপুল একটা নতুন ম্যানেজমেন্টের আন্ডারে, মানে একটা কোচিং স্টাফের আন্ডারে, তারপরে সিটিও একটা নতুন কোচের আন্ডারে খেলবে এবার। সো আর্তেতার কাছে একটা বিগ চান্স আছে যে এবারও যেন ইপিএল এর শিরোপাটা ঘরে তুলে নিতে পারে। এন্ড এই লক্ষ্যেই আর্তেতা এবার যাচ্ছে জুলস কুন্ডেকে নিজের দলে নিয়ে যেতে। বাট এখন সমস্যা হচ্ছে বার্সেলোনা জুলস কুন্ডের জন্য 65 মিলিয়নের মতো ডিমান্ড করছে। অন্যদিকে আর্সেনাল বলে দিছে যে ভাই আমি 55 মিলিয়নের উপরে যাচ্ছি না। বাট আর্সেনালের ওই দিক দিয়ে নিড কিন্তু একজন সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক, যে কিনা দুইটা পজিশনে খেলতে পারছে। এক্ষেত্রে আসলে জুলস কুন্ডের বিকল্প এই মুহূর্তে মার্কেটে খুব একটা আছে কিনা আই ডোন্ট নো। মানে আমার মনে হয় যে জুলস কুন্ডে একটা ভালো অপশন হতে পারে আর্সেনালের জন্য। সো আমার মনে হয় যে বার্সেলোনা যদি 60, 65, 70 এরকম একটা অ্যামাউন্টের মধ্যে যদি কুন্ডেকে ছেড়ে দিতে পারে, দ্যাট কুড বি এ ভেরি 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 গুড ডিল। অন্যদিকে ম্যানচেস্টার সিটি এনজো ফার্নান্ডেজের সাথে একটা রুমার শোনা যাচ্ছে যে অলরেডি আয়ুব বোয়াদিকে কিন্তু ম্যানচেস্টার সিটি সাইন করে ফেলছে। তারপর এলিয়ট এন্ডারসন, রাইট, এলিয়ট এন্ডারসনকেও সাইন করেছিল ওয়ার্ল্ড কাপের পরপরই। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের পরপরই মনে হয় ফাইনালাইজ হয়েছিল ডিলটা। আমার মনে হয় ম্যানচেস্টার সিটি মোটামুটি ধরে নিছে যে রদ্রি এই সিজনে আর ক্লাবে থাকছে না। বাট স্টিল সেকেন্ড যে বিটটা করছে বার্সেলোনা 65 মিলিয়ন আই গেস, অ্যাড অন সহ 65 মিলিয়নের আশেপাশে একটা বিট করছিল। এই বিটটা হচ্ছে ম্যানচেস্টার সিটি রিজেক্ট করে দিছে। এরা হচ্ছে এখন ওই 80 মিলিয়ন পর্যন্ত চাচ্ছে। বাট আমার মনে হয় যে বার্সেলোনার 70 মিলিয়নের উপরে যাওয়াটা উচিত হবে না, ওটা ওভার প্রাইসড হয়ে যাবে আর কি রদ্রির জন্য। স্টিল রদ্রি ক্যান বি আ রিয়েলি গুড এডিশন টু আওয়ার টিম, মানে বার্সেলোনার জন্য একটা গুড এডিশন হতে পারে, যেহেতু ফ্রেঙ্কি মোটামুটি 5-6 মাস মাঠের বাইরে থাকতেছে এই সিজনে। আমাদের একজন প্রপার ডিএম কিন্তু লাস্ট কয়েকটা সিজন ধরে আমাদের নাই যে কিনা সিঙ্গেল পিভটে খেলতে পারে। বাট 70 মিলিয়নের উপরে যাওয়াটা আমার কাছে কতটুকু যৌক্তিক হবে সেটা নিয়ে আমি একটু কনফিউজড। অ্যান্ড ওইদিকে আয়ুব বাদি আর এলিয়ট এন্ডারসনকে সাইন করানোর পরে এখন সিটি হচ্ছে এনজো ফার্নান্ডেসকেও সাইন করাতে চাচ্ছে। সো সিটিও কিন্তু তাদের মিডফিল্ড মোটামুটি শক্তপোক্তই করছে অ্যান্ড মোটামুটি ধরে নিছে যে রদ্রি এই সিজনে আর ক্লাবে থাকছে না। অন্যদিকে লা লিগাতে যদি একটু ফিরে আসি, ডিওমান্ডের সাইন এট লাস্ট হয়েছে, রিয়াল মাদ্রিদ ডিওমান্ডের সাইনও হয়েছে, আবার ভিনিসিয়াস জুনিয়রও কন্ট্রাক্ট রিনিউ করে ফেলছে 2031 সালের জন্য। এন্ড নতুন একটা লুকে ভিনিসিয়াস কিন্তু রিয়াল মাদ্রিদে অলরেডি জয়েন করে ফেলছে। বাট দ্য থিং ইজ আতলেটিকো মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো চলে আসছে। আমি বলবো যে ভাই টটেনহ্যাম থেকে এসে তুমি লা লিগার টটেনহ্যামে জয়েন করতেছো, দিস রিয়েলি মেক্স নো সেন্স। আমি আসলে চাচ্ছিলাম যে কুটি রোমেরো যদি ইন্টার মিলানে জয়েন করে তাহলে এটা তার জন্য একটা বেস্ট অপশন হতে পারতো, যেহেতু টটেনহ্যাম থেকে ছেড়ে আসছে। অ্যান্ড সেরিয়াতে ইন্টার মিলান ইজ ইন টপ ফর্ম, লাস্ট সিজনও টপ ফর্মে ছিল। আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো মানে মানুষ এই যে খেলোয়াড়গুলো, এই প্লেয়ার গুলো কি দেখে যে আতলেটিকো মাদ্রিদকে চুজ করে। ভাই বার্সেলোনাতে না আসলে নাই, বার্সেলোনাতে বাদ দে, বার্সেলোনা এমনিও সাইন করাবে না বলেই দিছে। টটেনহ্যামই থেকে যেতি, অ্যাটলিস্ট ইপিএল এ খেলতি। টটেনহ্যাম ছেড়ে আতলেটিকো মাদ্রিদে লো ব্লক ফুটবল খেলবি, দিস রিয়েলি মেক্স নো সেন্স। সো এই হচ্ছে মোটামুটি রিসেন্ট যে নিউজ গুলো আছে আমার কাছে। এন্ড অন্যদিকে ওই যে সালা যেই ক্লাবে জয়েন করছে, তুর্কির ক্লাবই তো আমি যদি ভুল না করি, তুর্কির যে ক্লাবটাতে সালা জয়েন করছে ওই ক্লাবে কিন্তু আল হিলাল থেকে ডারউইন নুনেজও জয়েন করছে। সো নুনেজ এন্ড সালার জুটি আরেকবার আমরা হয়তো দেখতে পারবো যদি কেউ ফলো করে থাকেন আর কি। তো মোটামুটি এই হচ্ছে নিউজ। এখন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে জাভি নেদারল্যান্ডস ফুটবল টিমের কোচ হতে আপনি কতটুকু সন্তুষ্ট এন্ড কি এক্সপেক্ট করছেন জাভি হার্নান্ডেজ থেকে। এন্ড পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই ফলো করতে ভুলবেন না।